শিক্ষার্থীরা বই না পেলেও বাইরে চড়া দামে বিক্রি, পাঠ্য বই রেখে গাইড ছাপানোর অভিযোগে রাজধানীতে প্রশাসনের অভিযান। সিআরআই-এর ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ। চাকরি থেকে ছাঁটাইয়ের ক্ষোভে চট্টগ্রামে গৃহকর্তার বাসায় ডাকাতি, জিম্মি, আটক ২। মোহাম্মদপুর থেকে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নওগাঁয় উদ্ধার। এবং পোষ্যগোচা বাতিলে জাহাঙ্গীরনগরে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, দাবি না মানলে ভর্তি পরীক্ষা ঠেকিয়ে। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি ইসরাত মুক্তি। ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দল ও সব পক্ষকে নিয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে ৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে। মঙ্গলবার ফরেন একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বছরের ১ মাস পার হলেও অর্ধেক বইও পৌঁছেনি মাঠ পর্যায়ে, অথচ বিনামূল্যের যে পাঠ্য বই স্কুলে শিক্ষার্থীরা পাননি সেই বইয়ের আসল ও নকল কপি কালোবাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনের রাজনৈতিক প্রভাবশালীর ব্যক্তি পরিচয়। এনসিটিভি বলছে রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। ফরহাদ বিন নূরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট, তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে ২০২৫ শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে ২৫৯৮ টাকা এগুলো বই, মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের পিডিএফ প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় পড়লে কি করবে? বিভিন্ন লোক আছে প্রায়। আমার মামা হচ্ছে সভাপতি, উনি হচ্ছে বিএনপির যুবদলের ইউনিট সভাপতি, আমার ওই যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই।
এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিবির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই? এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার আছে থানায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বইটা সঠিক টাইমে বইটা করে আমাদের দশম শ্রেণীর বইটা আমরা বইটি সব থানায় পৌঁছাই দিচ্ছি, আমাদের অলরেডি পৌঁছাই দিচ্ছি। এই পৌঁছা দেওয়ার পরে যদি কোনো লাইব্রেরি আসে থাকে এতে গভর্নমেন্টের মধ্যে তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরি। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই। আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা। এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। এনসিটিভির চেয়ারম্যান বলছেন, অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে, কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকে 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 55% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে 46% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পাঠ্য বই রেখে অবৈধভাবে নোট বই ছাপানোর অভিযোগে রাজধানীর মাতুয়াইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৌহিদুল ইসলাম তারেক। অভিযোগের সত্যতা মিলেছে কিনা জানাবেন এবং অভিযানের এই মুহূর্তের বিস্তারিত জানাবেন। মুক্তি, আমরা ইতোমধ্যেই রাজধানীর মাতুয়াইলে অবস্থান করছি এবং একটু জানাতে চাই যে আমরা ইতোমধ্যে একটি প্রেসে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন, সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ এনসিটিভির সদস্যরাও ছিলেন এবং সাংবাদিকরাও ছিলেন। তবে ওই প্রেসে অভিযান চালানোর পর কোনো সত্যতা মিলেনি। তবে যে বিষয়টা সেখানে ঘটেছে হচ্ছে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম বোর্ড তারা যেই একটা নির্দেশনা দিয়েছিল গেল ডিসেম্বরে, সেই নির্দেশনা অনুযায়ী যে বিষয়টি ছিল যে মূল পাঠ্য বই ছাপানোর পূর্ব পর্যন্ত কোনো ধরনের সহায়ক বই কোনো প্রেসকে ছাপানো কিংবা বাধাই পর্যন্ত করা নিষেধ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে মূল পাঠ্য বই বাজারে না আসা পর্যন্ত, পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের হাতে না যাওয়া পর্যন্ত কোনো সহায়ক বই যাতে শিক্ষার্থীদের হাতে না যায়, সেই কারণে যে কোনো প্রেস যাতে এই ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখে। সেই জায়গা থেকে প্রথম যেই প্রেসে তারা অভিযান চালিয়েছে সেখানে তারা 3000 সহায়ক বই আসলে জব্দ করেছে। এই বিষয়টি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই। তবে ঢাকা জেলা প্রশাসন যে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করছে, তারা পরবর্তী আরও বেশ কয়েকটি প্রেসে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে এবং তারা আসলে ওই প্রেসগুলোতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং সেখানেই যাচ্ছে। এই ছিল সর্বশেষ। তবে আমি গেল বছর ডিসেম্বরের বিজ্ঞপ্তিটি নিয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। যে বিষয়টা ছিল বিজ্ঞপ্তিতে, গেল বছর ডিসেম্বরের 3 তারিখে জাতীয় পাঠ্যক্রম বোর্ড তারা একটি নোটিশ এবং বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আসলে যে গেল জুলাইতে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো পরিমার্জন করে ছাপানো সহ যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে একটু বিলম্ব হয়েছে। কিন্তু জাতীয় পাঠ্যক্রম
বোর্ডের যেই মূল টার্গেট যে সকল শিক্ষার্থীর কাছে এই বই পৌঁছানো তাদের হাতে, সেই কার্যক্রমটা যাতে আরও বেগবান করা যেতে পারে এবং সকলের হাতে বই পৌঁছানো নিশ্চিত করা যেতে পারে, সেই বিষয়টিকে অ্যাড্রেস করে তারা আসলে বলেছিল যে কোনো প্রেস যাতে বই সরবরাহ পূর্বে যে বাইন্ডিং আছে এবং ছাপানো আছে এই কাজগুলো যাতে আসলে তারা বন্ধ রাখে। তো সেই বিষয়টিকে লক্ষ্য রেখে তারা অভিযান পরিচালনা করছেন। তবে প্রথম যেই বিষয়টি তারা বলেছেন আমরা প্রথম যে জায়গাতে অভিযান চালানো হয়েছে সেখানে আসলে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে যেটা তারা পেয়েছেন যে সরকারি যে মালামালগুলো আসলে বই ছাপানোর জন্য প্রয়োজন সেগুলো আসলে এখনও সেখানে না পৌঁছানোর কারণে আসলে তারা অন্য বই, সহায়ক বই তারা ছাপাচ্ছিল। তবে ম্যাজিস্ট্রেট আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে সহায়ক বই অন্য যে কোনো কারণেও আসলে ছাপানো নিষেধ। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানটির নামেই তা করা হয়েছে আইএফআইসি ব্যাংকে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, সিআরআই এর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। নাইম আবিরের প্রতিবেদন। আওয়ামী লীগের অপপ্রচার কেন্দ্র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই মেটার একটি প্রতিবেদন বলছে, গেল বছরে শুধু প্রথম ৩ মাসেই ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট এবং ৯৮টি পেজ সরিয়ে দিয়েছে তারা। ভুয়া পরিচয়ের সব অ্যাকাউন্ট ও পেজের সাথে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর জড়িত থাকবার যোগসূত্র পাওয়া গেছে, যেখানে বিরোধী দলগুলোর নগ্ন সমালোচনার পাশাপাশি অপপ্রচার চালানো হতো। রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের এই গবেষণা প্রতিষ্ঠানটির কার্যালয়ে খুঁজতে আসে দুদকের প্রতিনিধি দল। যদিও ধানমন্ডিতে সিআরআই এর অফিস খুঁজে পায়নি তারা। সহকারী পরিচালক বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান। প্রতিষ্ঠানটির ব্যাংক স্টেটমেন্টও সংগ্রহের কাজ চলছে। রাষ্ট্রীয় অর্থের প্রতিসাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করা। পরে অভিযানের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানান, আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর পেয়েছে দুদক। সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। সিআরআই এর পরিচালনা পরিষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে মহাপরিচালক জানান, নথিপত্র ঘেটে দেখা গেছে সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ও ভাইস চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযান চলাকালে দুদক আইএফআইসি ব্যাংক ছাড়াও ডাচ বাংলা ও সোনালী ব্যাংকেও সিআরআই এর লেনদেনের তথ্য পেয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িতরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পাচারের অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। এ সময় কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করে, এমনটা জানিয়ে কানাডাকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কারে ১০০টিরও বেশি সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী। কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। সচিবালয়ে এই কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে
দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। 100টার বেশি সুপারিশ আছে। চট্টগ্রামের 5 লাইশে এক বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। পুলিশ বলছে চাকরি থেকে ছাঁটাইয়ের ক্ষোভ থেকে ঘটনা ঘটান সাবেক কেয়ারটেকার ও 2 নিরাপত্তা কর্মী। পরে আইনশৃঙ্খলা বাহিনীর 1.5 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে আটক হয় 2 জন। তবে ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিম। শোয়েব রহমানের প্রতিবেদন। দুপুর 12:15টার দিকে বাড়িতে হইচই শুনতে পান প্রতিবেশীরা। দীর্ঘ সময় চিৎকার চেঁচামেচিতে সন্দেহ জাগে স্থানীয়দের। নিরুপায় হয়ে সাহায্যের জন্য 999-এ ফোন করেন স্থানীয়রা। বাড়ির নিচেও জমে যায় ভিড়। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় এক ব্যক্তিকে। পরে পুলিশ এসে বাড়িটির নিয়ন্ত্রণ নেয়। যোগ দেয় র্যাব সদস্যরাও। অভিযানে আটক হন আরও এক ডাকাত। আমি শুনছি যে উনি আর এখানে ছেলে যেটা ছিল ওনার পাশে, ওনার সবসময় দেখতো, ও নাকি ওইটা কাজটা করছে। আকাশ নাম। এদের 1 বছর পূর্বে এদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এরা তো জানে এখানে কোথায় কি আছে। অভিযানের এক পর্যায়ে যোগ দেয় সেনাবাহিনীও। খবর মেলে বাড়ির মালিক রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিমকে বাথরুমে আটকে রেখেছে ডাকাতরা। জিম্মিদশা থেকে তাকে উদ্ধারে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ও বাথরুমে ভিকটিমকে আপনার হোস্টেজ করে রাখছিল। তো তখন ওই ভিকটিমকে উদ্ধার আর ওকে গ্রেফতার করার জন্য আমরা স্টান গ্রেনেড যেটাকে বলে স্টান গ্রেনেড পাস করছি। আইনশৃঙ্খলা বাহিনী জানায় আটক আকাশ দীর্ঘদিন ধরে লোকমান হাকিমের বাসায় কেয়ারটেকার ছিল। পুলিশ বলছে ডাকাতির পরিকল্পনার মাস্টারমাইন্ড এই আকাশ। তার সহযোগী সাব্বির সহ পালিয়ে যাওয়া বাকি 2 জনও ছিল ভবনটির নিরাপত্তা কর্মী। 1 বছর আগে তাদেরকে চাকরিচ্যুত করার ক্ষোভ থেকেই ডাকাতির পরিকল্পনা করেন তারা। আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে। পরে এরা আবার বাথরুমে ঢুকে যায়। এরা কিন্তু এখানে আগে কর্মচারী ছিল, এখন নেই। 1 বছর আগে এখান থেকে ছাঁটাই করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা কাজ করে না, ভালো মতো ছাঁটাই করা হয়েছে, এই জেদেই মনে এই কাজটা করছে তারা। লোকমান হাকিম দেশের বৃহৎ শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপের কর্ণধার আবুল খায়ের এর মেয়ের জামাই। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। 2 দিন পর নওগাঁ সদর থেকে উদ্ধার হলো মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচিত বন্ধুর সাথে নওগাঁ গিয়েছিল শিশুটি। এ ঘটনায় কোনো অপরাধী চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আরিফ হোসেনের প্রতিবেদন। নিখোঁজের 2 দিন পর অবশেষে আরাবী ইসলাম সুবার দেখা মেলে নওগাঁতে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারও পালিয়ে যান পূর্ব পরিচিত টিকটক বন্ধু মমিনের সাথে। পরে নানা কৌশলে মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয় সুবাকে। 2রা ফেব্রুয়ারি মোহাম্মদপুরের একটি শপিং মলে ফুফাতো ভাইয়ের সাথে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুবা। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী। নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাকে পাওয়ার আকুতি জানিয়ে সাহায্য চায় তার বাবা। পরিবারের অভিযোগ ছিল সংঘবদ্ধ চক্রের দিকে। টকেস করে সামনে বসে 2টা ছেলে ওদের মুখোমুখি দাঁড়াইছিল, কিন্তু ছেলে 2টা আমরা কখনো চিনি না, জানি না, দেখি নাই কখনোই। ওদের ফেস আননোন ফেস আমার, ঠিক আছে। তো ওরা যখন রোড পার হয়ে প্রিন্স বাজারের সামনে গেছে, তখন একটু ভিড়ের ভিতরে পড়ছে। আমার বাইকটার সামনে উঠে গেছে, মেয়ে পিছনে না দেখা কান্না করতে করতে বাসায় চলে গেছে, সুবাকে পাচ্ছি না। পরে সিসিটিভি ছবি বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চলে সুবাকে খুঁজে বের করার চেষ্টা। সুবাকে খুঁজে পাওয়ার পর পুলিশ জানায় পূর্ব পরিচিত মমিনের সাথে নওগাঁয় গিয়েছিলেন তিনি। এ ঘটনায় কোনো অপরাধী চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ছেলের পরিবার থেকে এবং আমাদের পক্ষ থেকে মেয়ের পরিবারকে জানানো হয়েছে যে মেয়ে নিরাপদে আছে এবং তাদের হাতে আছে, এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি মানে তাদের আত্মীয়কে পাঠানো হচ্ছে। ওইখানে গেলে তারা দিয়ে দিবে। আর আমাদের নওগাঁর যে পুলিশ আছে তাদেরও জানানো হয়েছে। তারা হচ্ছে যে ওইখানে উপস্থিত হলে, সবাই উপস্থিত হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি হলেও কোনো মামলা করা হয়নি। আরিফ হোসেন, এখন, ঢাকা।
মেলায় আসতে শুরু করেছেন পাঠক এবং দর্শনার্থীরা। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। জানাবেন যে আজ কতটি নতুন বই এসেছে এবং কোন ধরনের বইয়ের চাহিদা পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি? সাকিব, আজ মেলায় নতুন বই এসেছে চতুর্থ দিনে 47টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 92টি। কোন ধরনের পাঠক আসলে পাঠকের বইয়ের প্রতি আগ্রহ বেশি সেটা বলা বেশ মুশকিল, কারণ এক এক বয়সের পাঠক এক এক রকম এবং তাদের পছন্দের তালিকাটাও আসলে এক এক রকম। যেই স্টলে যে ধরনের বই সবচেয়ে বেশি রয়েছে সেই স্টলে কিন্তু সেই ধরনের বই বেশি বিক্রি হয়। সেটা হতে পারে কবিতার, সেটা হতে পারে প্রবন্ধের, সেটা হতে পারে আত্মজীবনীমূলক বই, আবার কখনো কখনো শিশুদের বইও। একটা ছোট্ট গল্প একটু যদি বলি, যে কিছুক্ষণ আগেই মানে পুরো মেলা জুড়ে এত বিচিত্র বিচিত্র সব সুন্দর সুন্দর দৃশ্য এবং প্রত্যেকটি দৃশ্যই আসলে বই কেন্দ্রিক। সেই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ কিছুক্ষণ আগে আমার চোখের সামনে একটা ছোট্ট প্রজাপতি একটা স্টলে দাঁড়িয়ে বই নেড়ে চেড়ে দেখছিল এবং তারপরে সে কিছু না বুঝেই সেই বইটা নিয়ে একদম দৌড় দিল। তার পেছন থেকে তার অভিভাবক আসলে মা তাকে ডেকে সুন্দরভাবে বললো, তুমি কি এই বইটা নিতে চাও? তারপর সে মাথা নাড়লো যে হ্যাঁ, এই বইটা আমি নিয়েছি। মানে সে আসলে যে বইটা কিনে নিতে হবে সেটুকু সে বুঝলো না, কিন্তু এই বইটা তার নিতেই হবে বলে সে স্টল থেকে নিয়ে একদম তার মতো করে দৌড় দিয়েছে। তারপর তার মা তাকে সেই বইটা কিনে দিয়েছে। এই যে একটা সুন্দর দৃশ্য বইমেলায়, এর থেকে আসলে বইয়ের প্রতি, এই যে ছোটবেলা থেকে বইয়ের প্রতি ভালোবাসা শিশুদের, এই অনুভূতিগুলো কিংবা এই যে মুহূর্তগুলো, সেগুলো আসলে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। এর বাইরে গিয়ে একটি স্টলে দেখা যাচ্ছিল, তারা যখনই একটি বই বিক্রি হচ্ছে সব বিক্রয় কর্মীরা মিলে এবং সেই স্টলের যে প্রকাশক রয়েছেন এবং একজন লেখকও আছেন সেখানে, তিনি অটোগ্রাফ সহ বই বিক্রি হচ্ছেন এবং বইটি বিক্রি হওয়ার পরপরই সবাই মিলে হাততালি দিচ্ছেন। অর্থাৎ তারা যারা পাঠক রয়েছেন মেলায়, যারা ঘুরে ঘুরে দেখছেন, সকলকে কিন্তু আকৃষ্ট করছেন এবং উৎসাহ দিচ্ছেন বই কেনার প্রতি, এবং যে বই কিনলো তাকেও আসলে ধন্যবাদ জানাচ্ছেন। এরকম ছোট ছোট দৃশ্য জুড়েই কিন্তু এই যে বইমেলা, সেই বইমেলা প্রতিদিন এগিয়ে চলছে এবং মাসব্যাপী বইমেলা হবে, যেটি আসলে পৃথিবীর কোথাও আসলে এত লম্বা সময় ধরে বইমেলা কিন্তু আয়োজন করা হয় না। এখন শুধুমাত্র এই অমর একুশে বইমেলা বাংলাদেশে যে হয় তা না, এই অমর একুশে বইমেলা থেকে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা যারা দেশের বাইরেও থাকেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি খণ্ড বিখণ্ড করে তারা সেই বাঙালি পাড়ায় কিন্তু একটা বইমেলার আয়োজন করে থাকে। হতে পারে সেটা কম সময়ের জন্য, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা এবং একই সঙ্গে এই যে অমর একুশে বইমেলা, সেই বইমেলা থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে বাঙালিরা এই আয়োজনগুলো করে থাকেন। যে বাঙালিরা এই অমর একুশে বইমেলাতে আসতে পারেন না, তারা বা তাদেরও যেন মনটা আসলে এই ফেব্রুয়ারি মাসে এই বাংলা একাডেমি এবং বর্ধিত সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণেই থেকে যায়। সাকিব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বইমেলার চতুর্থ দিনে সর্বশেষ। পোষ্যকোটা বাতিলে জাহাঙ্গীরনগরে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে ভর্তি পরীক্ষা ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি তাদের। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। পরে পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় দাবি মেনে নিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। অন্যদিকে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির পাল্টা ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা কর্মচারীরা। দুপক্ষের দাবির মুখে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্য বা কর্মকর্তাদের বক্তব্যটা কি এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি সেটা জানাবেন। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোঠা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত পরশু থেকে আসলে আমৃত্যু অনশনে বসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তাদের সেই অনশন কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা একটি সংস্কার হবে, যৌক্তিক সংস্কার এমন আশ্বাসের ভিত্তিতে কিন্তু তাদের অনশন ভাঙানো হয়েছিল। এবং তারপর কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের যেই পোষ্যকোটায় যে নিয়মগুলো ছিল সেগুলো বাতিল করে নতুন কিছু রূপরেখা কিন্তু দিয়েছিল। আগে 152 জন 38টি ডিপার্টমেন্টে ভর্তি, তার মানে 4 জন করে প্রতি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও নতুন যে রূপরেখা দেওয়া হয়েছে সেখানে আসলে শুধুমাত্র 40 জন ভর্তি হতে পারবে এমন একটি রূপরেখা কিন্তু দিয়েছিল। এবং আগে যারা চাকরি করতেন তাদের ছেলে সন্তান এবং ভাই বোন সহ এখানে পোষ্যকোটার সুযোগটা পেত
যেত, কিন্তু এখন আসলে এখানে শুধুমাত্র তাদের সন্তানরা পাবে এবং শুধুমাত্র একজনের একাধিক সন্তান থাকলেও শুধু একজনই একবার এই সুযোগ নিতে পারবে, এমন একটি রূপরেখা কিন্তু দিয়েছিল। কিন্তু এই রূপরেখার প্রতিবাদী কিন্তু আজকে এবং গতকালকে কিন্তু এখানকার কর্মচারী এবং কর্মকর্তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় এবং একজন শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার একটি অভিযোগ উঠেছে। ফলে কিন্তু এই যে পোষ্যকোটা বাতিলের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে দুপুর থেকে এই প্রশাসনিক ভবনে ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে এবং বলা হচ্ছে যতক্ষণ না আসলে পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত আসছে ততক্ষণ তারা ভিসি মহোদয়কে অবরোধ করে রাখবেন। এবং তারপর এই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা বিকালের দিকে লাইভে দেখিয়েছিলাম ভিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের কাছে এসেছিলেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং ভিসি মহোদয় পরবর্তীতে 4 ঘন্টার সময় নিয়েছিলেন, মানে রাত 9টা পর্যন্ত। রাত 9টার মধ্যে তারা একটি সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে মুখিয়ে রয়েছেন। কি সিদ্ধান্ত আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত দিবে সেটির উপর আসলে নির্ভর করবে শিক্ষার্থীদের যে তারা তাদের আন্দোলন আরো দীর্ঘায়িত করবেন কিনা। এবং আগামী যে 9 তারিখে ভর্তি পরীক্ষা রয়েছে সেই 9 তারিখের ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু বর্তমান যেই পরিস্থিতি চলমান রয়েছে এই পরিস্থিতি কিন্তু 9 তারিখের ভর্তি পরীক্ষা নিয়ে একটি সংশয় সৃষ্টি হয়েছে। যদি না আসলে পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত আসে তাহলে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা কোনোভাবেই ভর্তি পরীক্ষা হতে দিবেন না এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমকে তারা আসলে স্থগিত করে দিবেন, এমন হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। এই ছিল পোষ্যকোটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে আমার কাছে বিস্তারিত। মূল্যস্ফীতি কমাতে আরও 2-3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভার শেষে তিনি জানান আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি 6% নেমে যাবে। এদিকে অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি কমানো হবে না বলেও জানান উপদেষ্টা। দেবরাজ দেবের প্রতিবেদন। গেল 9 মাস ধরেই মূল্যস্ফীতি রয়েছে 2 অঙ্কের ঘরে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি 10.89%। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%। বিবিএস এর পরিসংখ্যান অনুসারে শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি ভুগছে। অন্যদিকে শ্বেতপত্রে উঠে আসে রাজনৈতিক সুবিধা পেতে আগে মূল্যস্ফীতি কম দেখানো হতো। বাস্তবিক অর্থে মূল্যস্ফীতি 15 থেকে 18%ও ছিল। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। জানান আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, যার ফলাফল মিলবে জুনে। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 বাইশে যেতে পারি এটা বেটার হয় আমাদের। অর্থ উপদেষ্টা জানান প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইস্যু করতে পারি সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, জ্বালানি, এলএনজি এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না। ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি, এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা ইসে নেবো সেটা তো আরো বড় কনসার্ন। এর আগে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর মধ্যে বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির অনুমোদন সহ মসুর ডাল এবং সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসগরে মুখরিত টঙ্গীর তুরাক্তীর। কাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। এ ধাপের মোনাজাত নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন।
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মেলন ৫৮ বছরের পুরনো। এবারের ইজতেমায় জমায়েত হয়েছেন বিশ্বের অন্তত ৭০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নানা প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির ফিকির ঐক্যের পাশাপাশি তুরাগ নদ ঘিরে কত না আবেগ। সেরকম ময়মনসিংহের আনিস নিজেই রচনায় গিয়ে শোনালেন তুরাগ নদ ঘিরে স্মৃতির গজল। ও টঙ্গীরে তুই ভরই ভাগ্যবান, তোর বুকে আসে কত মুমিন মুসলমান, তোর বুকে আসে কত মুমিন মুসলমান। এবারে ইজতেমায় আগের বারের চেয়ে সবকিছুই ভালো বলে দাবি করলেন মুসল্লিরা। ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য, ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় মাওলানাদের বয়ান কাজে লাগবে এমন প্রত্যাশাও তাদের। আশা করি এইখান থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবে বা জানতে পারবে যে আমার অনেক কিছু শিখার আছে ইসলাম সম্পর্কে। আলহামদুলিল্লাহ এখান থেকে খুরুজ বের হচ্ছে, এখান থেকে জামাত বের হচ্ছে, ইমানে নিয়ে তারা মেহনত করবে। প্রতি ধাপে ৩ দিনের ইজতেমায় আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইবাদত বন্দকিতে মশগুল হয় মুসল্লিরা। দ্বিতীয় দিনে ইসলামিক শরিয়ায় যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা ও তৃতীয় দিনে আখেরি মোনাজাতে সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয়। অনেক মানুষ আছে যারা দিন ভোলা, তাদেরকে কিভাবে দিনের উপর ওঠানো যায়, ইমানওয়ালা বানানো যায়, আমলওয়ালা বানানো যায়, রসুলের সুন্নাতের রং তাদের সাথে লাগাইয়ে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করানো যায়। আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার কারণে তার আখিরাতের কথা স্মরণ হয়েছে যে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই অনুভূতিটুকুন সবার ভিতরে আমি আশা করি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জিএমপি কমিশনার বলেন, মোনাজাতের আগে ও পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল করবে। দ্বিতীয় ধাপের সেটির আখেরি মোনাজাত 12টার সময় হবে। সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হবে বুধবার দুপুর 12টায়। শাহিনুল ইসলাম সাগর, এখন গাজীপুর। চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে আগ্রহ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাহী আদেশে গঠিত যুক্তরাষ্ট্রের নতুন তহবিল থেকে অর্থ ব্যয় করে কিনে নেওয়া হতে পারে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার নির্বাহী আদেশে সরকারি একটি তহবিল গঠনের নির্দেশ দেন তিনি। যদি এই তহবিল গঠন সম্ভব হয়, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক দেশ এই ধরনের তহবিল চালু করে সরাসরি ডলারে বিনিয়োগ করতে পারবে। মার্কিন বাণিজ্য অধিদপ্তর 90 দিনের মধ্যে এই তহবিলের একটি পরিকল্পনা দেবে, যেখানে থাকবে তহবিলের অর্থের সংস্থান, বিনিয়োগের কৌশল আর তার ব্যবহারে সরকারি কাঠামো। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র এখন বাণিজ্য ঘাটতিতে আছে, কংগ্রেসের এই প্রস্তাবের অনুমোদন দেয়া নিয়ে রয়েছে সংশয়। সান্ধ্যবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীরা বই না পেলেও বাইরে চড়া দামে বিক্রি, পাঠ্য বই রেখে গাইড ছাপানোর অভিযোগে মাতুয়াইলে প্রশাসনের অভিযান। সিআরআই এর 35 কোটি টাকার এফডিআর এর সন্ধান, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ। চাকরি থেকে ছাঁটাইয়ের ক্ষোভে চট্টগ্রামে গৃহকর্তার বাসায় ডাকাতি, জিম্মি আটক 2। মোহাম্মদপুর থেকে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নওগাঁয় উদ্ধার। এবং পোষ্য কোটা বাতিলে জাহাঙ্গীরনগরে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে ভর্তি পরীক্ষা ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন.tv।